শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার তৎকালীন পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান এবং সায়রা খাতুনের ঘর আলো করে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। পরিবার ও বন্ধু মহলে তিনি খোকা নামে পরিচিত ছিলেন। প্রাথমিক শিক্ষা শুরু হয় নিকটবর্তী গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে 7 বছর বয়সে। 2 বছর পর তিনি গোপালগঞ্জ পাবলিক স্কুলে ভর্তি হন এবং সেখানে 1934 সাল পর্যন্ত পড়াশোনা করেন। তার শিক্ষা জীবনে একটি দীর্ঘ 4 বছরের বিরতি আসে। 1934 সালে 14 বছর বয়সে তিনি বেরি রোগে আক্রান্ত হন এবং জটিল চোখের রোগের কারণে তাকে কলকাতায় সার্জারি করাতে হয়। ফলে 1934 থেকে 1937 সাল পর্যন্ত তার বিদ্যালয়ের পাঠ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে 1937 সালে তাকে গোপালগঞ্জের মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি করানো হয়। 1938 সালে শেখ মুজিবুর রহমানের কিশোর জীবনে এক গুরুত্বপূর্ণ মোড় আসে। সে সময় তিনি গোপালগঞ্জ মথুরানাথ ইনস্টিটিউট মিশন স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। স্কুল পরিদর্শনে এসেছিলেন তদানীন্তন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক এবং বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই পরিদর্শনের সময় কিশোর শেখ মুজিব একদল ছাত্র নিয়ে তাদের পথ আগলে দাঁড়ান। সাহসের সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর কাছে স্কুলের ছাদ সংস্কারের দাবিতে আর্থিক সাহায্য দাবি করেন। তিনি জানান যে স্কুলের ছাদে ফাটল ধরেছে এবং সামান্য বৃষ্টি হলেই পানি চুইয়ে পড়ে বই খাতা ভিজে যায়, যার ফলে ক্লাস করতে অসুবিধা হয়। তিনি নির্ভয়ে 1200 টাকা আর্থিক সাহায্যের দাবি জানান। মুখ্যমন্ত্রী হক সাহেব এই কিশোর ছাত্রের বলিষ্ঠ নেতৃত্ব, সৎসাহস ও স্পষ্টবাদিতায় মুগ্ধ হয়ে অর্থ মঞ্জুর করেন। এটি স্পষ্ট করে যে তার রাজনৈতিক ভিত্তি আমলাতান্ত্রিক আবেদন নিবেদনের পরিবর্তে সরাসরি জনগণের বা ছাত্রদের দাবি আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছিল। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনার মাধ্যমে ভবিষ্যৎ গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়, যা পরবর্তীতে গুরু শিষ্যের রাজনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি করে। আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতিতে প্রবেশ ঘটে 1940 সালে, যখন যুবক শেখ মুজিব নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দেন। যদিও এই সংগঠনটিকে কট্টরপন্থী হিসেবে দেখা হতো, তবে এর আগে প্রায় 16 বছর বয়সে 1936 সালে তিনি ব্রিটিশ ঔপনিবেশ শাসনের বিরুদ্ধে চলা স্বদেশী আন্দোলনে যুক্ত হন। তিনি নেতাজি সুভাষ বসুর অনুসারী ছিলেন এবং উপনিবেশ বিরোধী সভায় নিয়মিত যেতেন। সেই সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতায় ব্যবহৃত জয় বাংলা স্লোগানটির প্রতি তিনি আকৃষ্ট হন এবং এই আকাঙ্ক্ষা তখন থেকেই তিনি নিজের হৃদয়ে ধারণ করেন। 1942 সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে তরুণ শেখ মুজিব উচ্চশিক্ষার জন্য অবিভক্ত বাংলার রাজধানী কলকাতায় যান। সেখানে তিনি কলকাতা ইসলামী কলেজে, বর্তমানে মাওলানা আবুল কালাম আজাদ কলেজ, মানবিক বিভাগে ইন্টারমিডিয়েট ক্লাসে আইন পড়ার জন্য ভর্তি হন। কলকাতায় গিয়ে তার রাজনৈতিক আদর্শে পরিবর্তন আসে। 1940 সালে তিনি যে কট্টরপন্থী নিখিল ভারত মুসলিম ছাত্র ফেডারেশনে যোগ দিয়েছিলেন, সেই সংগঠন ছেড়ে 1943 সালে তিনি উদারপন্থী ও প্রগতিশীল সংগঠন বেঙ্গল মুসলিম লীগে যোগ দেন। মুসলিম লীগে যোগ দিলেও তার ছাত্র আন্দোলনের মুখ্য বিষয় ছিল একটি পৃথক মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠা। এই সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ঘনিষ্ঠ সান্নিধ্যে আসেন। সোহরাওয়ার্দীর সান্নিধ্য তার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় পরিবর্তন নিয়ে আসে। 1943 সনে তিনি বঙ্গীয় মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হন এবং 1944 সনে তিনি কলকাতায় বসবাসকারী ফরিদপুরবাসীদের নিয়ে গঠিত ফরিদপুর ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি মনোনীত হন। শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক প্রশিক্ষণে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আবুল হাশিমের দ্বৈত প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সোহরাওয়ার্দী ছিলেন তার রাজনৈতিক গুরু এবং মুজিব তাকে শ্রদ্ধা করতেন। আবুল হাশিমের প্রতিও তার শ্রদ্ধা সমান ছিল, কারণ হাশিম সাহেবও সোহরাওয়ার্দীর অনুসারী ছিলেন। এই সময় তার রাজনৈতিক আদর্শ চূড়ান্ত রূপ নেয়, যা তাকে পরবর্তীতে পাকিস্তানের প্রতিক্রিয়াশীল নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করতে অনুপ্রাণিত করে। কলকাতায় পড়াশোনা করার সময় শেখ মুজিব সক্রিয়ভাবে ছাত্র রাজনীতি শুরু করেন। 1946 সালে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস নির্বাচিত হন। এই সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী হিসেবে নিযুক্ত হন। ছাত্র রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করার পাশাপাশি একই বছর অর্থাৎ 1946 সালে প্রাদেশিক নির্বাচনে তিনি মুসলিম লীগের পক্ষে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ফরিদপুর জেলা নির্বাচন ও প্রচার অফিসের ওয়ার্কার ইনচার্জ হিসেবে 6টি জেলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন।
1946 সালের 16 আগস্ট মোহাম্মদ আলী জিন্নাহ এর আহ্বানে ডাইরেক্ট অ্যাকশন ডে পালিত হলে কলকাতায় ভয়াবহ সাম্প্রতিক দাঙ্গা শুরু হয়। হিন্দু মহাসভা এবং কংগ্রেসের নেতারা এটিকে হিন্দুদের বিরুদ্ধে বলে প্রচার করায় পরিস্থিতি চরম আকার ধারণ করে। এই ভয়াবহ দাঙ্গার সময় 26 বছরের তরুণ শেখ মুজিব তার জীবনের ঝুঁকি নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কাজ করেন। তিনি নিজে মহল্লায় মহল্লায় মাইকিং করে বোঝান যে এই কর্মবিরতি ব্রিটিশদের বিরুদ্ধে, কোনো নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে নয়। মুসলিম লীগের কর্মী হওয়া সত্ত্বেও তিনি মানবিকতাকে প্রাধান্য দেন। তিনি হিন্দু প্রধান এলাকা থেকে মুসলিম পরিবারদের এবং মুসলিম প্রধান এলাকা থেকে হিন্দু পরিবারদের উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠিয়েছিলেন। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসানের প্রাক্কালে যখন বাংলা বিভাজনের প্রশ্নটি চূড়ান্ত হচ্ছিল, ঠিক তখনই তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী অবিভক্ত বাংলাকে ভারত বা পাকিস্তান ইউনিয়নের বাইরে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র করার পরিকল্পনা পেশ করেন। শরৎচন্দ্র বসুও অনুরূপ একটি সার্বভৌম সমাজতান্ত্রিক বাংলা প্রজাতন্ত্রের প্রস্তাব উত্থাপন করেন। তরুণ মুসলিম লীগ নেতা শেখ মুজিব এবং তার প্রগতিশীল সহকর্মীরা, বিশেষ করে আবুল হাশিম, এই প্রস্তাবকে জোরালো সমর্থন জানান। এই প্রস্তাবের মূলনীতি ছিল বাংলা একটি স্বাধীন রাষ্ট্র হবে এবং যৌথ নির্বাচন ও প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে হিন্দু ও মুসলিমদের মধ্যে জনসংখ্যা অনুপাতে আসন সংরক্ষিত থাকবে। 1946 সালে যেখানে শেখ মুজিব পাকিস্তানের জন্য জীবন উৎসর্গের শপথ নিয়েছিলেন, সেখানে 1947 সালে এসে তিনি অখণ্ড বাংলার সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নেন। তিনি বুঝতে পারেন কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পাকিস্তান লাভ করা মানে বাঙালির অর্থনৈতিক মুক্তি নয়, বরং ভৌগোলিক ও ভাষাগত ঐক্য বজায় রেখে স্বাধীনতা অর্জন করাই বাংলার মানুষের জন্য শ্রেয়। দুর্ভাগ্যক্রমে এই অখণ্ড বাংলার আন্দোলন ব্যর্থ হয়। হিন্দু মহাসভার কট্টরপন্থী নেতারা, কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব এবং এমনকি মুসলিম লীগের প্রধান অংশ অর্থাৎ জিন্নাহ ও খাজা নাজিমুদ্দিন গ্রুপ এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে। ফলস্বরূপ 1947 সালের আগস্ট মাসে ধর্মের ভিত্তিতে বাংলা বিভক্ত হয় এবং জন্ম নেয় ভারত ও পাকিস্তান। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের মতে যা ছিল দুটি অবৈজ্ঞানিক রাষ্ট্র। দেশভাগের পরপরই শেখ মুজিব কলকাতা থেকে ঢাকায় ফিরে আসেন। তার সমমনা তরুণ রাজনৈতিক কর্মীরা তখন ঢাকার 150 নম্বর মোগলটুলির পার্টি হাউসকে কেন্দ্র করে একত্রিত হতে থাকেন। এই মোগলটুলি অফিসটি তৎকালীন নাজিবুদ্দিন সরকারের মুসলিম লীগ নেতৃত্বের বিরুদ্ধে একটি প্রতিবাদী ধারা গড়ে তোলার কেন্দ্রে পরিণত হয়। শেখ মুজিব, শামসুল হক, তাজউদ্দিন আহমদ প্রমুখ এই কেন্দ্র থেকেই পূর্ব বাংলার নতুন রাজনীতি গঠন নিয়ে চিন্তা শুরু করেন। 1947 সালের ডিসেম্বর মাসে শেখ মুজিব সহ 14 জন ভাষাবিদ রাষ্ট্রভাষা 21 দফা ইশতেহারের অন্যতম স্বাক্ষরদাতা ছিলেন, যেখানে দ্বিতীয় দাবিটি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। 1920 থেকে 1947 সালের সময়কালটি ছিল শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শনের ভিত্তিভূমি। তার রাজনৈতিক জীবন সাম্প্রদায়িক চেতনা থেকে ক্রমান্বয়ে জনমুখী ও অসাম্প্রদায়িক জাতীয়তাবাদের দিকে যাত্রা শুরু করে। কৈশোরের প্রতিবাদী মানসিকতা এবং প্রগতিশীল রাজনৈতিক গুরুদের সান্নিধ্য তাকে প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে গণমানুষের জন্য কাজ করতে শেখায়। এই পদক্ষেপই তার ভবিষ্যৎ নেতৃত্ব এবং চূড়ান্ত স্বাধীনতা সংগ্রামের জন্য অপরিহার্য ভিত্তি তৈরি করে দেয়। এই সময়কালের অভিজ্ঞতায় তাকে শিখিয়েছিল যে শোষণ মুক্তির জন্য লড়াই শুরু করতে হবে একেবারে গোড়া থেকে, যা পরবর্তীতে ভাষা আন্দোলন ও আওয়ামী লীগের জন্মকে অনিবার্য করে তোলে।